14 জুলাই ঠিক দুপুর 2:35 চন্দ্রযান 3কে উৎক্ষেপণ করেছে ভারত। এই মিশনটির জন্য খরচ হয়েছে 615 কোটি টাকা। আর এখনো অবধি ইসরোর এটাই সব থেকে কঠিন মিশন, কারণ এই মিশনটি চন্দ্রযান 2 এর অসফলতার জবাব। Subsequently, the communication from lander to ground station was lost. এরই মধ্যে কিছু মানুষ প্রশ্ন তুলছে, মানুষ যখন মঙ্গল গ্রহে যাওয়ার কথা ভাবছে তখন ইসরো চাঁদ নিয়ে কেন পড়ে আছে? আর চাঁদের মিশনের জন্য এত টাকা খরচ করাটা কি জরুরি? যারা যারা এই প্রশ্নগুলো তুলছে তাদেরকে কমেন্ট বক্সে দেশদ্রোহী লেখার আগেই বলে রাখি, করো না, কারণ একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এমন প্রশ্ন করাটা অগণতান্ত্রিক নয়। তাই আজ আমি আকাশ বর্মন আপনাকে বোঝানোর চেষ্টা করব কেন এত টাকা খরচ করে ভারত তৃতীয়বারের মতো চাঁদে যেতে চায়। আর এটাও জানার চেষ্টা করব চন্দ্রযান 2 এর ভুল থেকে ইসরোর বিজ্ঞানীরা কি কি শিখেছে এবং কি কি উন্নতি করেছে। তাই চলুন শুরু করা যাক। चंद्रयान चंद्रमा को गले लगाने के लिए दौड़ पड़ा। আমরা যখন চাঁদে অবতরণের কথা বলি আমাদের চোখের সামনে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিয়ানের ছবি ভাসে, কিন্তু খুব কম মানুষই জানবে আমেরিকা চাঁদে পৌঁছানোর আগে লুনার 2 নিয়ে সোভিয়েত ইউনিয়ন চাঁদে পৌঁছেছিল, তাও অ্যাপোলো 11 মিশনের 10 বছর আগে। এই পৃথিবীতে মাত্র 3টি দেশ আছে যারা চাঁদে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়েছে। সেই 3টি দেশ হলো আমেরিকা, রাশিয়া এবং চীন। সফট ল্যান্ডিং কথার অর্থ হলো নিরাপদ অবতরণ, অর্থাৎ যখন কোনো মহাকাশযান নিজের গন্তব্যস্থলে অবতরণ করবার পরেও নিরাপদ থাকে তখন সেই অবতরণ প্রক্রিয়াটিকে সফট ল্যান্ডিং বলা হয়ে থাকে। চন্দ্রযান 3 জন্য এই সফট ল্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় বলা যেতে পারে এই সফট ল্যান্ডিংয়ের ওপর ভারতবর্ষের অনেক বিষয় টিকে আছে। কি সেই বিষয়গুলো? 2008 সালের 22 অক্টোবর চেন্নাইয়ের 80 কিলোমিটার উত্তরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নেলার জেলার শ্রীহরিকোটা নামের বালিয়ারি দ্বীপ থেকে ভারতীয় সময় অনুযায়ী সকাল 6:22 PSLV এক্সেল নামের রকেটের দ্বারা চন্দ্রযান 1 ইম্প্যাক্ট প্রবটিকে উৎক্ষেপণ করা হয়। 2008 সালের 14 নভেম্বর রাত্রি 8:06 মুন ইম্প্যাক্ট প্রবটি চাঁদের কক্ষপথে ভ্রাম্যমান চন্দ্রযান 1 থেকে পৃথক হয়ে যায় এবং চাঁদের দক্ষিণ মেরুতে সফল ও সুনিয়ন্ত্রিত পন্থায় অবতরণ করে। আর এইভাবে চাঁদের মাটিতে বিশ্বের চতুর্থ কোনো রাষ্ট্রের জাতীয় পতাকা ওড়ে। হ্যাঁ, 14 নভেম্বর 2008 সালে চাঁদের মাটিতে ভারতের পতাকা উড়েছিল। চন্দ্রযান 1 মূল উদ্দেশ্য ছিল 2 বছর ধরে চাঁদের পৃষ্ঠকে পর্যবেক্ষণ করা, কিন্তু প্রায় 1 বছর পরেই চন্দ্রযান 1 অরবিটরি স্টার ট্র্যাকারের ব্যর্থতা এবং সঠিকভাবে থার্মাল কাজ না করার মতো বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যা শুরু হয়ে যায়, যে কারণে 29 আগস্ট 2009 সালে রাত 1টার পর চন্দ্রযান 1 পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আর এর অল্প সময়ের মধ্যেই ইসরো এই মিশনটিকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে। চন্দ্রযান 1 নির্ধারিত 2 বছরের বিপরীতে 312 দিন কাজ করেছিল, আর এই সময়ের মধ্যেই চাঁদে জলের উপস্থিতি সহ বেশিরভাগ বৈজ্ঞানিক উদ্দেশ্যই সম্পূর্ণ করে ফেলেছিল। এবার আপনি ভাবছেন তাহলে তো চন্দ্রযান 1 চাঁদে অলরেডি সফট ল্যান্ডিং করে ফেলেছে, রাইট? না, আপনি ভুল, কারণ চন্দ্রযান 1 মুন ইম্প্যাক্ট প্রব মানে MIP নামক একটি ছোট্ট ল্যান্ডিং উপাদান ছিল এবং এটিকে চাঁদের সফট ল্যান্ডিংয়ের জন্য নয়, ক্র্যাশ ল্যান্ডিংয়ের জন্যই ডিজাইন করা হয়েছিল। এই MIP খুবই ছোট ছিল, তাই এটিতে সীমিত পেলোড ছিল, যার মধ্যে অবতরণের সময় ডেটা সংগ্রহের ব্যবস্থা ছিল না। 4 বছর আগে চন্দ্রযান 2 যখন চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল তখন তার প্রধান লক্ষ্য ছিল চাঁদে সফট ল্যান্ডিং। প্রযুক্তিগতভাবে চন্দ্রযান 2 মিশনটি চন্দ্রযান 1 তুলনায় অনেক এগিয়ে ছিল। পৃথিবী থেকে 3,84,400 কিমি দূরত্ব পার করে চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র 0.5 কিলোমিটার দূরে চন্দ্রযান 2 একটি সফটওয়্যার গ্লিচ হয়, যে কারণে চন্দ্রযান 2 সফট ল্যান্ডিং করতে ব্যর্থ হয়। পরিকল্পনা ছিল চন্দ্রযান 2 এর রোভার মানে বিক্রম রোভার চাঁদের পৃষ্ঠে 14 দিন গবেষণা করবে এবং সেই গবেষণার তথ্য আমাদের পাঠাবে, কিন্তু এই মিশনটি অসম্পূর্ণ থেকে যায় যোগাযোগ ডিভাইসের ব্যর্থতার কারণে। এই কারণে চন্দ্রযান 3 চাঁদে যাওয়াটাই শুধু জরুরি নয়, চাঁদে সফট ল্যান্ডিং করাটাও ভারতের কাছে অনেক গর্বের
এবং অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত জরুরি। অর্থনৈতিক দিক থেকে কি করে এটা সাহায্য করবে তা নিয়ে আমরা পরে আলোচনা করছি। আগে জেনে নেওয়া যাক চাঁদে সফট ল্যান্ডিং করাটা এতটা জটিল প্রক্রিয়া কেন। আমরা যখন চাঁদের ব্যাপারে কিছু শুনি আমাদের মনে হয় পৃথিবী থেকে চাঁদ খুব বেশি দূরে নয়, কিন্তু সত্যিটা হলো চাঁদ ও পৃথিবীর মধ্যে বিশাল দূরত্ব রয়েছে। এই দূরত্বের মধ্যে আমাদের সৌরজগতের সমস্ত গ্রহ একসাথে ফিট হতে পারে, অর্থাৎ চাঁদ অনেক দূরে। কিন্তু এটা সমস্যা নয়, কারণ চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 2 অলরেডি এই দূরত্ব পার করতে পেরেছে, আর আশা করা যায় চন্দ্রযান 3ও এই দূরত্ব সহজেই পার করতে পারবে। আসল সমস্যাটি হলো গ্র্যাভিটি, মানে মাধ্যাকর্ষণ। আমরা সবাই জানি যে বস্তুর বা কণার ভর আছে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের মধ্যে প্রবেশ করলেই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তাকে নিচে টেনে নেয়। তাই যখন কোনো মহাকাশযান পৃথিবীতে নামে তখন মহাকাশযানটিকে নিচে নামতে কোনো প্রকার শক্তি ব্যবহারই করতে হয় না। মাধ্যাকর্ষণ শক্তির টানে মহাকাশযানটি আপনা আপনি নিচে নেমে আসে। মহাকাশযানটি যেহেতু মাধ্যাকর্ষণ শক্তির টানে দ্রুত গতিতে নিচে নামে, তাই মহাকাশযানটির গতি হ্রাস করার জন্য মহাকাশযানটিতে প্যারাশুট খুলে দেওয়া হয়। ঠিক একইভাবে মঙ্গল ও শুক্র গ্রহের পৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ের জন্য প্যারাশুট ব্যবহার করে পতনের সময় গতি হ্রাস করা হয়েছিল। এবার বুঝলেন চাঁদে সফট ল্যান্ডিং মুশকিল কেন? কারণ চাঁদের পর্যাপ্ত মাধ্যাকর্ষণ শক্তিই নেই, যার দরুন সে কোনো মহাকাশযানকে নিজের কেন্দ্রের দিকে টানতে পারবে। কম মাধ্যাকর্ষণের জন্য নীল আর্মস্ট্রংকে তো নিশ্চয়ই দেখেছেন লাফিয়ে লাফিয়ে চলতে, আর বিনা বায়ুমণ্ডলে কি করে আমেরিকার পতাকা নড়ছিল সেটা নিয়ে তো বিভিন্ন বিতর্কিত মতামত আকাশ বর্মনের এই ভিডিওতেই দেখেছেন। যাই হোক, চাঁদে সফট ল্যান্ডিং একটি জটিল প্রক্রিয়া, আর এটাকে সঠিকভাবে সম্পন্ন করতে উন্নত প্রযুক্তির প্রয়োজন। কিন্তু চন্দ্রযান 2 এর কাছে এই উন্নত প্রযুক্তি ছিল, যেমন গতি কমাতে রেট্রো রকেটের ব্যবহার, অবস্থান শনাক্তকরণ ক্যামেরা, আল্টিমিটার, টাচডাউন সেন্সর, সোলার প্যানেল, বিপদ শনাক্তকরণ এবং বিপদ এড়ানোর ক্যামেরা ইত্যাদি। কিন্তু তা সত্ত্বেও এটি একটি অসফল মিশনে পরিণত হয়েছিল। এটা সত্যিই দুঃখের, কিন্তু এর থেকেও বেশি দুঃখের যখন এই অসফলতাটাকে নিয়ে কিছু দেশ ভারতের ওপর হাস্যরস তৈরি করছিল। তাই চন্দ্রযান 3 এর টিম গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করেছে চন্দ্রযান 2 এর ভুল থেকে, যে কারণে তারা আরো অনেক নতুন নতুন প্রযুক্তি চন্দ্রযান 3 এ ব্যবহার করছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে। 2019 মিশনের তুলনায় 2023 সালের মিশনে পেলোড কমানো হয়েছে। চন্দ্রযান 2 এ ল্যান্ডার, রোভার এবং অরবিটার ছিল, এবার শুধু রোভার এবং ল্যান্ডার রয়েছে। এবার এমন একটি শক্তিশালী ল্যান্ডার তৈরি করা হয়েছে যে ল্যান্ডারে রয়েছে পা, যাতে এটি ল্যান্ডিংয়ের প্রভাবকে আরও ভালোভাবে প্রতিরোধ করতে পারে। সাথে আমাদের ল্যান্ডারের ইঞ্জিনের ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে। আগের ল্যান্ডারের ইঞ্জিন এত শক্তিশালী ছিল না, ফলে সেটি অবতরণের আগে সঠিক সময় গতি হ্রাস করতে পারেনি। ফলস্বরূপ চন্দ্রযান 2 প্রায় 750 মিটার দূরে পড়েছিল নিজের নির্ধারিত স্থান থেকে। চন্দ্রযান 3 এর শেপ মানে স্পেকট্রো পোলারিমেট্রি হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ নামক একটি যন্ত্র আছে। এই যন্ত্রটি যুক্ত করার প্রধান কারণ হলো চাঁদ একটি বিরাট বড় মঞ্চ হয়ে উঠেছে আমাদের পৃথিবীকে নিয়ে অধ্যয়ন করবার জন্য, আর এই যন্ত্রটির মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য জানতে পারবো আমাদের পৃথিবী সম্পর্কে, যে তথ্যগুলোকে অধ্যয়ন করে আমরা প্রয়োজনীয় ভবিষ্যতের মিশনগুলোকে পরিকল্পনা করা শুরু করতে পারবো। আর এই তথ্যগুলো আবহাওয়ার প্যাটার্ন শনাক্তকরণের পাশাপাশি আমাদের সৌরজগতের বাইরে মানুষের বসবাসযোগ্য এক্সো প্ল্যানেটগুলি খুঁজে পেতে সাহায্য করবে। এছাড়াও চাঁদকে অপরিহার্য সম্পদের উৎস বলে মনে করা হয়। হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, সোডিয়াম, সিলভার প্রচুর পরিমাণে চাঁদে আছে বলেই মনে করা হয়। এছাড়া চন্দ্রযান 3 চাঁদের সেই অংশে অবতরণ করবে যে অংশটিকে পৃথিবী থেকে দেখা যায় না। আপনারা অবশ্যই জানেন যে পৃথিবী চাঁদের সাথে টাইটালি লকড, যার অর্থ চাঁদের কেবল একটি দিক সর্বদা পৃথিবীর কাছে দৃশ্যমান, আর অন্য দিকটি কখনোই পৃথিবী দেখেনি। চাঁদের 41% এখনও লুকিয়ে আছে পৃথিবী থেকে। মনে করা হয় চাঁদের এই দক্ষিণ মেরুতে, যেখানে সূর্যের আলো কোটি কোটি বছর ধরে পৌঁছায়নি, সেখানে হয়তো জল আছে, আর এই জলের পরিমাণ 100 মিলিয়ন টন হতে পারে। চন্দ্রযান 3 এই সব কিছুকে নিশ্চিত করতে উড়ে গেছে,
কিন্তু আপনারা কি জানেন চন্দ্রযান 3-এর উৎক্ষেপণ আরও একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল? কারণ চন্দ্রযান 3কে LVM-3 লঞ্চ ভেহিকেল দ্বারা উৎক্ষেপণ করা হয়েছে। এই ভেহিকেলটি আমাদের প্রথম GSLV Mark II উৎক্ষেপণ যানের চেয়ে 30% বেশি ওজন বহন করতে সক্ষম। তার মানে এই লঞ্চের সফলতার সাথেই ভারত প্রমাণ করতে সক্ষম হয়েছে ভারত মহাশূন্যে ভারী পেলোড পাঠাতে পারে। আর এই যোগ্যতার সাথে ভারতবর্ষ মহাকাশ ব্যবসায় অনেক এগিয়ে গেছে, যার ফলে ভবিষ্যতে আমাদের অর্থনীতি আরো শক্ত হতে চলেছে। কি করে সেটা বুঝতে হলে আগে তো আমাদেরকে মহাকাশ ব্যবসাটা বুঝতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক চন্দ্রযান 3 মিশনটি ভারতবর্ষের কাছে অর্থনৈতিকভাবে কেন এত বেশি গুরুত্বপূর্ণ। 2020 সালে OneWeb নামক একটি কোম্পানি নিজের একটি স্যাটেলাইট রাশিয়ান রকেট দিয়ে মহাকাশে পাঠায়। এই কোম্পানির 650টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ব্রডব্যান্ড সংযোগের জন্য। 2022 সালের মার্চ মাসে যখন এই কোম্পানি আরও 36টি স্যাটেলাইট পাঠাতে চেয়েছিল মহাকাশে, তখন রাশিয়ার স্পেস এজেন্সি তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে অস্বীকার করে, কারণ এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। আর রাশিয়ার স্পেস এজেন্সি জানায় তারা সৌজ রকেটের ব্যবহার কমাতে চলেছে। এদিকে OneWeb কোম্পানি ইউকে গভর্নমেন্টের কাছ থেকে ফান্ডিং পেয়েছিল, তাই রাশিয়ার স্পেস এজেন্সি OneWeb এর কাছে দুটি শর্ত রাখে। এক, OneWebকে ইউকে গভর্নমেন্টের বিনিয়োগ বিক্রি করে দিতে হবে। 2, OneWebকে গ্যারান্টি দিতে হবে ভবিষ্যতে কোনো দিন তাদের স্যাটেলাইট রাশিয়ার বিরুদ্ধে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। এই শর্তগুলোকে OneWeb মানতে পারেনি এবং তাদের 1800 কোটি টাকার লোকসান হয়। কিন্তু এতে লাভবান হয় ভারত। রাশিয়ার প্রত্যাখ্যানের পর OneWeb ইসরোর সাথে যোগাযোগ করে। তারা জানতে চায় ইসরো কি তাদের স্যাটেলাইটগুলোকে মহাকাশে উৎক্ষেপণ করবে। এই ঘটনাটি আমাদেরকে দেখায় বর্তমান ভূ রাজনৈতিক পরিবেশে ভারতবর্ষ মহাকাশ বিজ্ঞান এবং রিসার্চের মাধ্যমে কতটা উপকৃত হতে পারে। কয়েক বছর ধরে রাশিয়া ও চীন ছিল একমাত্র দুটি দেশ যা বেশ কয়েকটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিষেবা খুব কম খরচে দিয়ে থাকতো। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ধারণা অনেক বদলে গেছে। এছাড়া পশ্চিমা কোম্পানিগুলি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য চীনের এজেন্সি ব্যবহার করার পরিবর্তে ভারতের এজেন্সির সহযোগিতা নিতে বেশি আগ্রহী, বিশেষ করে তাদের স্যাটেলাইটগুলোতে যদি সামরিক প্রযুক্তি থাকে। কারণ পশ্চিমা দেশগুলো খুব ভালো করেই জানে তাদের গোপন সামরিক প্রযুক্তিগুলি চীন সরকার নির্দ্বিধায় নকল করে নেবে। এছাড়াও একটি কারণ হলো ইসরো দীর্ঘদিন ধরে বেসরকারি সংস্থাগুলির সাথে সহযোগিতা করছে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং পুনের মতো শহরগুলোতে 400টিরও বেশি বেসরকারি কোম্পানি রয়েছে যারা 40 বছর ধরে ইসরোর জন্য বিশেষ যন্ত্রাংশ বানিয়ে থাকে। এই ধরনের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ভারতের স্পেস ইকোসিস্টেমকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে। একটা সময় ছিল যখন ইসরো রকেট পরিবহনের জন্য গরুর গাড়ি ব্যবহার করত, আর আজ চন্দ্রযান 3 উড়ে গেছে চাঁদের মাটিতে 100 মিলিয়ন টন জলকে শনাক্ত করবার জন্য। ঠিক এই একইভাবে ভারতীয় সংস্থাগুলিও ডে বাই ডে মহাকাশ অর্থনীতিতে উন্নতি করে চলেছে। আর এই সব কিছুর সফলতা ইসরোর সফলতার উপরেই নির্ভর করে। তাই চন্দ্রযান 3-এর মিশনটি সফল হলে ভারতে মহাকাশ বিজ্ঞানকে ভিত্তি করে শুধুমাত্র অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে তা কিন্তু নয়, ভারত সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনাতেও উন্নতি করবে। ভাবছেন কি করে? 2019 সালে আমরা ফনি সাইক্লোনকে খুব কাছ থেকে দেখেছি। এটা কতটা ভয়াবহ ছিল তা আমরা সকলেই জানি। ইসরোর স্যাটেলাইট আমাদের সময় মতো সতর্ক বার্তা না দিলে এই সাইক্লোনে আরো অনেক বেশি ক্ষতি হতো। এই সতর্ক বার্তা প্রায় 11.5 লক্ষ মানুষকে নিরাপদে উড়িষ্যা থেকে সরিয়ে নিতে সহযোগিতা করেছিল। ইসরো স্যাটেলাইটের ডেটা অধ্যয়ন করে সময় মতো ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প সম্পর্কে সতর্ক বার্তা দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকদের পর্যন্ত সহযোগিতা করে থাকে। এছাড়া চীন অরুণাচল ও লাদাখে মাঝে মধ্যেই নিজেদের লোক পাঠাতে থাকে, আর সেই লোকগুলি সেখানে বসতি স্থাপন থেকে শুরু করে ধীরে ধীরে ভারতের জমি চুরি করতে শুরু করে। কিন্তু ইসরোর স্যাটেলাইট আমাদের নিরাপত্তার জন্য এই সব তথ্য ভারত সরকারকে দিয়ে থাকে। 10টিরও বেশি নজরদারি স্যাটেলাইট
চীনের নৌ কার্যক্রম পর্যবেক্ষণ করে ভারতের হয়ে। দেখুন, আরও হাজারো কারণ আছে ইসরোর চন্দ্রযান-3 মিশনটি কেন গুরুত্বপূর্ণ এবং কেন জরুরি ছিল ভারতের জন্য। কিন্তু সবকটি বিষয়কে নিয়ে যদি একসাথে আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই শেষ করবার আগে আপনাদেরকে একটি কার্টুন দেখিয়ে শেষ করতে চাই। এই কার্টুনটি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল 28শে সেপ্টেম্বর 2014 সালে, যখন ভারত মঙ্গল গ্রহে যাচ্ছিল। কার্টুনটিতে দেখানো হয় কিভাবে একজন ভারতীয় কৃষক একটি গরু নিয়ে একটি চমৎকার স্পেস ক্লাবে প্রবেশ করতে চেষ্টা করছেন। স্পেস ক্লাবের ভেতরে দুজন লোক ভারতের মঙ্গল মিশন সম্পর্কে পড়ছে। এই আর্টিকেলটির শিরোনাম ছিল মঙ্গল গ্রহে ভারতের বাজেট মিশন। স্পষ্টতই এই কার্টুনটির মাধ্যমে ইঙ্গিত করার চেষ্টা করা হয়েছে যে দরিদ্র ভারতীয়রা মহাকাশ কর্মসূচির জন্য স্বপ্ন দেখছে। এবার এই আর্টিকেলটিকে দেখুন, যেটাকে প্রায় 2 সপ্তাহ আগে 4 জুলাই 2023 সালে নিউ ইয়র্ক টাইমস ভারতের মহাকাশ কর্মসূচি নিয়ে প্রকাশ করেছিল। যেমনটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন, এবারের গল্পটা ছিল আলাদা। এবারের শিরোনাম ছিল বিশ্বের মহাকাশ ব্যবসায় বিস্ময়কর প্রচেষ্টা। 1947 সালে ভারত যখন স্বাধীনতা অর্জন করে, আমাদের দেশ অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। সে সময় স্পেস প্রোগ্রাম নিয়ে চিন্তা করাটা ছিল বিলাসিতা। অনেকেই ভেবেছিল ভারত কোনোভাবেই মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি করতে পারবে না। ইসরো গঠনের পরেও এই একই ধারণা অব্যাহত ছিল। কিন্তু ইসরো 2014 সালে বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দল গঠনের খরচের থেকেও কম খরচে মঙ্গল মিশন করেছিল। তাই আজ নিউ ইয়র্ক টাইমস নত স্বীকার করতে বাধ্য হয়েছে। একটা স্বাধীন গণতন্ত্রের দেশে ইসরোর বাজেট বা খরচ নিয়ে প্রশ্ন উঠতেই পারে, তবে আমার মতে ইসরো যা পেয়েছে তার থেকে অনেক বেশি ভারতকে দিয়েছে। আজ ইসরোর সফলতার দরুনই ভারতে 140টিরও বেশি রেজিস্টার স্পেস স্টার্টআপ শুরু হতে পেরেছে। হ্যাঁ, এটা বাস্তব। ধারাবাহিকভাবে আমাদের মহাকাশ কর্মসূচির বাজেট প্রতি বছর বাড়ছে, কিন্তু এটি আমাদের জিডিপির মাত্র 0.8%। এবার আপনারাই ভেবে দেখুন, ইসরো যা পাচ্ছে তার বিনিময়ে আমাদেরকে কি দিচ্ছে। কারণ 500 কোটি টাকা দিয়ে তৈরি সিনেমা আদিপুরুষ দেখে আমাদের অনেকেরই শখ লেগেছে, কিন্তু এই মুভিটি 500 কোটি টাকা দিয়ে তৈরি হলেও এর থেকে অনেক বেশি রোজগার করে ফেলেছে। কিন্তু 615 কোটি টাকা দিয়ে ইসরো চন্দ্রযান-3কে শুধুমাত্র চাঁদেই পাঠাচ্ছে না, চাঁদে থাকা সম্ভাব্য 100 মিলিয়ন টন জল এবং সম্পদের সম্ভাবনাকে স্পষ্ট করবে। আর শুধু তাই নয়, আমরা জানতে পারবো চন্দ্রযান-3 মিশন থেকে এই পৃথিবী সম্পর্কে অসংখ্য অজানা তথ্য। আশা রাখবো এই মিশন থেকে এমন কিছু তথ্য আমাদের সামনে আসুক যা আমাদের এই মানব সভ্যতাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। তবে এই কথাটা বলতে বলতে আমার এমন একটি উক্তির কথা মনে পড়ছে যা জওহরলাল নেহরু ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইকে বলেছিলেন। জওহরলাল নেহরু বিক্রম সারাভাইকে বলেছিলেন, ভারত একটি দরিদ্র দেশ, আমাদের অনেক সামাজিক সমস্যা আছে, আমরা স্পেস প্রোগ্রাম বহন করতে পারি না। সারাভাই জবাব দিয়েছিলেন, হ্যাঁ, আমরা একটি দরিদ্র দেশ, আমাদের অনেক সামাজিক সমস্যাও আছে, এজন্যই আমাদের একটি স্পেস প্রোগ্রাম দরকার। আপনি কি মনে করেন ইসরো আমাদের মহাকাশ ব্যবসায় সব থেকে উপরে নিয়ে যেতে পারবে? চন্দ্রযান-3 কি নিজের মিশনটিকে সফলভাবে সম্পন্ন করতে পারবে? আর সব থেকে বড় প্রশ্নের উত্তর আপনাদেরকেই দিতে হবে যে মহাকাশ বিজ্ঞানের জন্য হওয়া খরচ কি সত্যিই অতিরিক্ত? আমাদের কি শুধুমাত্র দরিদ্র দূরীকরণেই লক্ষ্য রাখতে হবে, নাকি দরিদ্র দূরীকরণের জন্য মহাকাশ বিজ্ঞানকে কাজে লাগাতে হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।